ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক। রহস্য, উত্তেজনা, রোমাঞ্চ প্রতি শনিবার। নমস্কার বন্ধুরা, ভয় ভয়ঙ্কর চ্যানেলের শনিবারের পর্বে আপনাদের জানাই হার্দিক শুভেচ্ছা। চ্যানেলটি আপনাদের ঐকান্তিক শুভেচ্ছাকে সঙ্গে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেল ৭৫ দিনে। চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের পক্ষে আপনাদের মনের কাছাকাছি পৌঁছে যেতে। আর এই পর্বে কিংবদন্তি বিদেশি লেখকের রহস্যজনক একটি গল্প আপনাদের শোনাতে ইচ্ছে হলো। চেষ্টা করব নিত্য নতুন তা শোনাবার। আপনাদের এইভাবেই পাশে পেলে আরও একটু উৎসাহ পাই। অনুরোধ, সম্পূর্ণ শুনুন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে আজই তা করে নিন। আর নয়, অন্বেষা এসে গিয়েছে। ওয়েলকাম অন্বেষা। নাও এবার তুমি বলে শুরু করো অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আর সেই ভালো থাকার জন্য রইল ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের পক্ষ থেকে এক রাশ আন্তরিক শুভকামনা। আমি অন্বেষা। স্যাটারডে ডাস্কের অনুষ্ঠানে আজকের পর্বে আপনারা শুনবেন গল্প পাঠ প্রখ্যাত লেখক মাইকেল হোল্ডিংয়ের লেখা একটি রহস্য গল্প, মূর্তি চুরির রহস্য। অনুবাদ করেছেন পৃথ্বীরাজ সেন, গল্প পাঠ করেছেন মৃণাল, আবহ দীপরাজ। শুনতে থাকুন মূর্তি চুরির রহস্য। জেড পাথর আমার খুব ভালো লাগে। সবুজ রঙের জেড আমার মনে খুশির জোয়ার এনে দেয়। লাল জেড আমাকে মনে করিয়ে দেয় অস্ত সূর্যের রক্তিম আলোর রক্তাভ মেঘমালাকে। আর সাদা জেড তা যেন ঠিক তুষার কণা। জেডের কথা উঠলেই বা জেড দেখলেই আমি কেমন যেন পাগল হয়ে উঠি। আমার যদি যথেষ্ট টাকা পয়সা থাকতো তবে আমি জেড পাথরের একটা ব্যক্তিগত সংগ্রহশালা গড়ে তুলতে পারতাম। বিদ্যা থাকলে ওই জেড পাথর নিয়েই হয়তো গবেষণায় ডুবে থাকতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমার না আছে অর্থ, না বিদ্যা। বুদ্ধি, হ্যাঁ তা বোধহয় আছে। এই বুদ্ধির জোরেই আমি জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই যা, আমি কে সেই কথাটাই তো এতক্ষণ পর্যন্ত বলা হয়নি। অবশ্য আমার পরিচয়টা মোটেই গৌরবজনক নয়। আমি একজন চোর। অবশ্য ছিঁচকে চোর নই। চোরদের মধ্যে আমাকে কুলীন বলা যেতে পারে। জেড নিয়ে কাজ কারবার করতে করতে আমি একজন অভিজ্ঞ জেড বিশেষজ্ঞ হয়ে উঠেছি। আমার নজরে কোনো জেড এলেই তা চুরি করবার জন্য আমার হাত নিষ্পিস নিষ্পিস করতে থাকে। আর সেজন্যই আমি ব্যাংককে এসেছি। ব্যাংকক হলো সবুজ বানরের শহর। শহরের রাজকীয় পার্কটার ঠিক পাশেই চমৎকার সুন্দর একটি মন্দির। সেই মন্দিরেই বানররাজ হনুমানের একটি অপূর্ব মূর্তি রয়েছে। ৫০০ বছর আগে একখণ্ড সবুজ জেড খোদাই করে বানররাজের এই অপূর্ব মূর্তিটি তৈরি করা হয়েছিল। মূর্তিটির উচ্চতা ৩৫ সেন্টিমিটার। দামি পোশাক পরানো মূর্তিটি ১২ ফুট উঁচু এবং পিরামিডের মতো দেখতে একখানা সোনালী সিংহাসনের উপর বসানো রয়েছে। আমার বর্তমান উদ্দেশ্য এই মূর্তিটিকে চুরি করা। সারা দুনিয়া টহল দিয়ে বেড়ায় এমন একখানা জাহাজের সবচাইতে কম ভাড়ার যাত্রী আমি। আসছি সান ফ্রান্সিসকো থেকে। খুব ভোরে শ্যাম উপসাগরে চাউফ্রারা নদীর মোহনায় জাহাজ এসে থামল। তীর থেকে এগিয়ে এলো বিরাট একখানা শ্যামদেশি বজরা। যারা ব্যাংকক শহর দেখতে চায় তারা এই নৌকোয় করে তীরে যেতে পারে। যাত্রীদের নিয়ে বজরাখানা আবার ফিরে আসবে পরদিন সন্ধ্যায়। ২ দিন ধরে যাত্রীরা শহর দেখবার সুযোগ পাবে। আরও মজার কথা, পর্যটকদের
ব্যাংকক শহরে ঢোকা এবং বেরিয়ে আসবার সময় শুল্ক বিভাগের কোনো খানা তল্লাশির ব্যবস্থা নেই। এতে আমার খুব সুবিধেই হয়েছে। শহর থেকে বমাল সহ বেরিয়ে আসবার সময় কোনো অসুবিধা বা ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হবে না। পর্যটকদের দলে মিশে আমিও শহরের দিকে যাত্রা করলাম। সঙ্গে আমার ক্যামেরার বিরাট ব্যাগ, ছাতা আর নিত্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র, যেমন দাঁত মাজবার ব্রাশ, দাড়ি কামাবার খুর ইত্যাদি। একেবারে পাক্কা পর্যটকের বেশে শহরে ঢুকলাম। আমাকে চোর বলে আর কে সন্দেহ করে? শহরে পৌঁছে সহযাত্রীদের সঙ্গ ছেড়ে একখানা ট্যাক্সি ভাড়া করলাম। সোজা গিয়ে উঠলাম রত্নকোজিন হোটেলে। শহরের মধ্যে একটা মোটামুটি নামজাদা হোটেল। তাছাড়া আমার কাজের পক্ষেও হোটেলের অবস্থানটা খুবই সুবিধাজনক। রাজকীয় পার্ক আর বানররাজের মন্দিরের খুবই কাছে। এই হোটেলটা মাত্র দুখানা বাড়ির পরে। হোটেলে নিজের ঘরে এসে পূর্ণ বেগে পাখা চালিয়ে দিয়ে সুস্বাদু পানীয়ের পাত্রে অলসভাবে চুমুক দিতে দিতে গোটা পরিকল্পনাটা একবার খতিয়ে দেখলাম। না, কাজটা খুব শক্ত নয়, বরং সহজই বলা যেতে পারে। প্রয়োজন শুধু একটু সতর্কতা। আমার ক্যামেরার ব্যাগটা কেউ সন্দেহ করবে না, কারণ ব্যাংকক শহরে ক্যামেরাধারী টুরিস্টের সংখ্যা অনেক। তারা অনবরতই মন্দির, প্রাসাদ, উদ্যান প্রভৃতির ছবি তুলছে। আর ছাতাটা কি বা কে সন্দেহ করবে? বর্ষার শুরুতে ছাতা হাতে রাস্তায় বের হওয়া তো খুবই স্বাভাবিক ব্যাপার। আজ শনিবার, আমার কাজ কালকে। কেননা রবিবারই সবুজ বানররাজের মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে। আজকে একটু ঘুরে বেড়ানো ছাড়া আমার হাতে আর কোনো কাজ নেই। রবিবার ঘুম ভাঙল একটু দেরিতেই। আকাশ মেঘ মেদুর, যে কোনো মুহূর্তেই বর্ষণ শুরু হতে পারে। আমার পক্ষে এটা ভালোই হলো। ছাতা নিয়ে রাস্তায় বেরোনোটা মোটেই অস্বাভাবিক হবে না। আর আমাকে তো কাজের জন্য ছাতাটা নিতেই হবে। ব্রেকফাস্ট সেরে হোটেলের লবিতে গিয়ে বসলাম। তিনজন শ্যামদেশি ওদেশি বাজনা বাজাচ্ছিল। শুনলাম কিছুক্ষণ। না, এবার বেরিয়ে পড়লাম কর্মক্ষেত্রের দিকে। বোধহয় মনে করিয়ে দিতে হবে না যে আমার কর্মক্ষেত্র হলো বানররাজের মন্দির। কয়েক মিনিটের মধ্যেই এসে পড়লাম মন্দিরের সামনে। চমৎকার কারুকার্যময় মন্দির। মন্দিরটি অর্ধবৃত্তাকার। প্রবেশ পথে দুটি দানবের প্রতিমূর্তি। মূর্তি দুটি যেন মন্দিরের দুই অতন্দ্র প্রহরী। এছাড়া কয়েকজন জীবন্ত প্রহরীও দেখতে পেলাম। মন্দির যেদিন সর্বসাধারণের জন্য খোলা থাকে সেদিনই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রহরীদের রাখা হয়। মন্দিরে ঘণ্টা বাজছে। বাতাসে ছড়িয়ে পড়ছে ঘণ্টার ধ্বনি, যেন আহ্বান করছে পুণ্যলোভী দর্শনার্থীদের। শুধু তাদেরই বা কেন, আহ্বান করছে বিদেশি পর্যটকদের। কিন্তু ওই ঘণ্টার ধ্বনি যেন আমার কানে ঢুকেও ঢুকছে না। মন্দিরের দরজা খোলা। খোলা দরজা পথে দূর থেকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি সবুজ রঙের বানর রাজকে। সোনালী সিংহাসনে বসে আছেন তিনি। বেলা 12টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় বানর রাজের দিবানিদ্রার জন্য। আর মিনিট 5 বাদেই 12টা বাজবে। কিন্তু দেশি বিদেশি অনেক দর্শক এখনো ভেতরে যাচ্ছে। মন্দিরের ভেতর থেকেও বেরিয়ে আসছে জনস্রোত। ক্যামেরার ব্যাগ আর ছাতা নিয়ে দর্শকদের সঙ্গে আমিও ভেতরে ঢুকে পড়লাম। ভিতরে এসে আমি ভিড় থেকে একটু সরে গিয়ে সিংহাসনের চারপাশে সোনালী মূর্তিগুলোর একটার পাশে গিয়ে দাঁড়ালাম। মূর্তিটা যেন আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে এমনি ভাব নিয়ে
আমি মূর্তিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবার ভান করতে লাগলাম। এক ফাঁকে ক্যামেরার ভারী ব্যাগটাকে নামিয়ে রাখলাম মূর্তিটার পিছন দিককার মেঝেতে। বানররাজের সিংহাসনখানা একটা বেদির উপর বসানো। বেদিটাকে ঢেকে রাখা হয়েছে সোনালি মখমলের আবরণ দিয়ে। আবরণখানার শেষ প্রান্ত মেঝের উপর এসে পড়েছে। আস্তে আস্তে পা দিয়ে ধাক্কা দিতে দিতে ভারী ব্যাগটাকে আবরণের আড়ালে চালান করে দিলাম। চারপাশ একবার চকিত দৃষ্টিতে বুলিয়ে নিলাম। না, আমার দিকে কেউ তাকিয়ে নেই। ঘড়ির দিকে তাকালাম। সরে এলাম সিংহাসনের আরেকটু পিছনে। মন্দিরের বাইরের প্রহরীরা বলতে লাগলো, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বন্ধ করবার সময় হয়ে গেছে, বেরিয়ে আসুন। দর্শকেরা দ্রুত চলে যাচ্ছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমার দিকে কেউ তাকিয়ে নেই। কবজি ঘড়ির দিকে তাকালাম। মন্দির বন্ধ হতে আর মোটে 1 মিনিট বাকি। কেউ লক্ষ্য করছে না। ঝট করে বসে গেলাম। শুয়ে পড়লাম মেঝের ওপর। তারপর মখমলের আবরণটা একটু তুলে গড়িয়ে চলে গেলাম আবরণের অন্তরালে। বেদির গায়ে গা মিশিয়ে রইলাম। মন্দিরের দরজার পেল্লায় ভারী পাল্লা দুখানা বন্ধ করবার আগে দুজন প্রহরী এসে ভিতরটায় একবার টহল মেরে গেল। ভিতরে কেউ রয়ে গেছে কিনা তা দেখবার জন্যেই এই টহল। আমি অবশ্য এমনভাবে লুকিয়ে রয়েছি যে নিতান্ত দুর্ভাগ্য না হলে পাহারাদারদের নজরে পড়বার কথা নয়। মন্দিরে বহু লোক ঢুকছে। তাদের সবার মুখ পাহারাওয়ালা নিশ্চয়ই মুখস্থ করে রাখেনি। কাজেই যারা ঢুকেছে তাদের ভিতর থেকে একটি লোক যে বেরোয়নি এটা ওরা বুঝতেই পারবে না। বিকেলে আবার মন্দির খুলবে। তখন পাহারায় থাকবে অন্য একদল প্রহরী। আমাকে দেখে তারা বুঝতেই পারবে না যে বিকেলে নয়, আমি দুপুর 12টার একটু আগে মন্দিরে ঢুকেছিলাম। আমি নিরাপদেই মন্দির থেকে বেরিয়ে যেতে পারব। সশব্দে বন্ধ হয়ে গেল মন্দিরের বিরাট দরজাটার ভারী পাল্লা দুখানা। বাইরে থেকে সুইচ টিপে ভিতরের আলো নিভিয়ে দেওয়া হলো। রাশি রাশি অন্ধকার যেন মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। শুধু কি অন্ধকার, অন্ধকারের সঙ্গে এলো চরম নিস্তব্ধতা। মুহূর্তের মধ্যে আমি যেন বাইরের আলো মাখা শব্দ ভরা জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু না, এক্ষুনি কাজ শুরু করব না। সাবধানের মার নেই। আরো কিছুক্ষণ কাটুক, তারপর শুরু হবে আমার কেরামতি। কেটে গেল আরো কিছুক্ষণ। আমার চারপাশ চুপচাপ, নিঝুম। মন্দিরের বন্ধ দরজা পেরিয়ে বাইরের কোনো শব্দ আমার কানে আসছে না। গড়িয়ে বেরিয়ে এলাম আবরণের বাইরে। অন্ধকারে হাতড়ে ব্যাগ থেকে টর্চ বের করে জ্বালালাম। এরপর ছাতাটার মোটা বাঁটের শেষ অংশের প্যাঁচ খুলে ঝাঁকুনি দিলাম। বাঁটের ভেতর থেকে বেরিয়ে এলো একটা পাতলা ফাঁপা লোহার নল। ওই নলটার মধ্যে একের পর এক কতগুলো একই রকমের নল লুকিয়ে রেখেছিলাম। নলগুলো জুড়ে জুড়ে মিনিট 15-র মধ্যেই একখানা হালকা মই তৈরি করে ফেললাম। মইখানা হালকা হলেও বেশ মজবুত, আমার দেহের ভার বইতে পারবে। তারপর ক্যামেরার ব্যাগ থেকে আরেকটা জিনিস বের করলাম। আমার পরিকল্পনার সাফল্যের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। জিনিসটা আর কিছুই নয়, একটা তেকোনা কাচের পিণ্ড। পিণ্ডটা বেশ বড়, ওটার রং সবুজ। কাঁচ তৈরি কারখানায় এ ধরনের পিণ্ড দেখতে পাওয়া যায়, তবে অন্য পিণ্ড থেকে
এই পিণ্ডটা একটু আলাদা রকমের। পিণ্ডটার ওপরের দিকটা খোদাই করে মোটামুটিভাবে একটা বানরের মাথার আকৃতি দেওয়া হয়েছে। এই কাজটা আমারই। বোধহয় খুব একটা খারাপও হয়নি কাজটা। এবার আসল কাজ। আমার ধারণা আমার পরিকল্পনাটা নিখুঁত। এ পরিকল্পনা মাফিক কাজ করতে পারলে ধরা পড়বার সম্ভাবনা একেবারেই নেই। গত বছর ব্যাংককে এসে আমি বানররাজের মূর্তি দেখেছিলাম। তারপর মূর্তিটাকে সরাবার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছি। আমার বিগত 1 বছরের চিন্তা ভাবনার ফল হলো বর্তমান পরিকল্পনাটা। কাচের পিণ্ডটাকে মেজের ওপর রেখে আমি সদ্য তৈরি মইখানাকে সিংহাসনের সঙ্গে ঠেস দিয়ে দাঁড় করালাম। তারপর জ্বলন্ত টর্চ নিয়ে সাবধানে মইয়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। বানররাজের মূর্তি আমার নাগালের মধ্যে এসে গেল। মুখ দিয়ে টর্চটাকে চেপে ধরে আমি 2 হাত বাড়িয়ে মূর্তিটাকে সিংহাসনের উপর তুলে নিলাম। তারপর মূর্তিটাকে নিয়ে সাবধানে নিচে নেমে এলাম। দারুণ উত্তেজনায় আমার বুকটা তখন ঢিপ ঢিপ করছিল। এরপর মূর্তিটার দামি রাজপোশাক আর রত্নখচিত রাজ মুকুটখানা খুলে ফেললাম। সেগুলি পরিয়ে দিলাম আমার তৈরি করা কাচের বানরের মূর্তিটাকে। মূর্তিটাকে তো এবার মন্দ দেখাচ্ছে না। মন্দিরের ভিতরে থাকবে অল্প আলো, আর মূর্তিটা থাকবে অনেক উঁচুতে বসানো। কাজেই দর্শকরা হঠাৎ করে বুঝতেই পারবে না যে এটা আসল নয়, নকল মূর্তি। আমার মনে হলো তফাৎটা বোঝা গেলেও তা যাবে কাল দিনের আলোয়। তখন আর আমায় ধরে কে? আবার মই বেয়ে উঠলাম। মূর্তিটাকে বসিয়ে দিলাম সিংহাসনে। এবার গুছাবার পালা। ফাঁপা নলগুলো খুলে মইটাকে ভাঙলাম। নলগুলোকে আগের মতো করে ভরে নিলাম ছাতার ফাঁপা বাটের মধ্যে। এরপর টর্চের আলো ফেললাম জেড পাথরের নগ্ন মূর্তিটার উপর। কি চমৎকার মূর্তিটা! এ মূর্তি এখন আমার, আমার, আমার। কি চমৎকার! আনন্দে আনন্দে নেচেই ফেললাম খানিকটা। মূর্তিটাকে আমি দেখছি, স্পর্শ করছি। দেখে দেখে আমার যেন আর আঁশ মিটছে না। মূর্তিটাকে চোখের আড়াল করবার কথাও আমি যেন ভাবতেই পারছি না। শেষ পর্যন্ত নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে মূর্তিটা রাখতে হলো ব্যাগের মধ্যে। সিংহাসনের পিছনে চুপচাপ বসে রইলাম। বন্ধ মন্দিরের মধ্যে যেন নিরন্ধ্র অন্ধকার। কোথাও কোনো শব্দ নেই। না, ভুল বললাম। আমার হৃৎপিণ্ডের ধক ধক শব্দ শুনতে পাচ্ছি। সময় যেন আর কাটতে চাইছে না। না, সব প্রতীক্ষারই অবসান আছে। বিকেলে মন্দির খোলার সময় হয়ে এলো। আর মোটে মিনিট 15। দেখতে দেখতে আরো 5 মিনিট কেটে গেল। আর মোটে 10 মিনিট। মন্দিরের ছাদের উপর ঝমঝম শব্দ। বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে। শব্দ শুনে বুঝলাম বেশ বড় রকমের বৃষ্টি। সর্বনাশ! বৃষ্টির জন্য মন্দিরে যদি বেশি লোক না আসে, যদি ভিড় না হয়, একটু শঙ্কাতুর হয়ে পড়লাম। মন্দিরের ভিতরে আলো জ্বলে উঠল। খুলে গেল ভারী পাল্লা দুখানা। এবার বিকেলের দর্শনার্থীরা আসবে। আমার শঙ্কিত হবার কোনো কারণই নেই। বৃষ্টি হওয়া সত্ত্বেও প্রচুর দর্শনার্থী এসেছে মন্দিরে। আর কোনো চিন্তা নেই। সিংহাসনের পিছন থেকে টুক করে বিদেশি পর্যটকদের একটা দলের সঙ্গে মিশে গেলাম।
ওরা নকল বানররাজের মূর্তিটার খুব তারিফ করছে। কি চমৎকার মূর্তি, কি অপূর্ব শিল্পকর্ম। ওদের এসব কথা শুনে আমার খুব হাসি পেল। হ্যাঁ হ্যাঁ, কি অপূর্ব শিল্পকর্মই বটে। আমার জীবনের প্রথম এবং বোধ করি শেষ শিল্পকর্ম। আপন মনে হাসতে হাসতে দলটার সঙ্গেই মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়েও মন্দিরে ঝুঁকে পড়া ছাদের তলাতেই একটু দাঁড়াতে হলো। বৃষ্টি বৃষ্টি, আকাশ ভুড়ে নামছে বৃষ্টিধারা। কোনো লোকই মন্দির ছেড়ে রাস্তায় নামছে না। হয়তো একটু অস্বাভাবিক দেখাবে একথা ভেবেই আর প্রবল বর্ষণের মধ্যে নামলাম না। চলছে বৃষ্টি, শুধু বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বৃষ্টির বেগ কমল। দর্শনার্থীর দল রাস্তায় নামতে শুরু করল। বৃষ্টিস্নাত রাস্তায় নামা যেতে পারে। অন্য দর্শনার্থীদের মতো আমিও এবার ছাতা খুলে রাস্তায় নামবার জন্য তৈরি হলাম। আমার কাঁধের ক্যামেরার ব্যাগের নিরাপদ আশ্রয়ে রয়েছেন বানররাজ। আর ছাতা খুলবার ফলে ক্যামেরার ব্যাগটাকেও আর অন্য কেউ দেখতে পাচ্ছে না। মন্দিরের দরজায় পাহারা দিচ্ছে কয়েকজন শ্যামদেশী প্রহরী। বৃষ্টির জন্য ওদের গায়ে বর্ষাতি। দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওরা। অবশ্য আমার ভয় পাওয়ার মতো কিছু নেই। সকালে এরা পাহারা দিচ্ছিল না, দিচ্ছিল অন্য এক দল। কাজেই আমার ধরা পড়বার কোনো ভয় নেই। প্রহরীদের জন্য করুণা বোধ করলাম। ওরা বারবার বানররাজের মূর্তি দেখেছে, কিন্তু কতটুকু দেখেছে? দেখেছে তো পোশাকের বাইরে মুখটুকু। ওই রাজ পোশাকের অন্তরালে যে অপূর্ব শিল্পকর্ম রয়েছে তা কি ওরা দেখেছে? ওরা কি অনুভব করেছে মূর্তিটির হিমশীতল স্পর্শ? ওদের থেকে আমি অনেক বেশি ভাগ্যবান। আমি এই জেট পাথরের অপূর্ব শিল্পকর্ম নিজের চোখে দেখেছি। টর্চের আলোয় সবুজ পাথরের বুকে কি অপরূপ দ্যুতির সৃষ্টি হয়েছিল। কেমন এক রূপাতীত অপরূপ সৌন্দর্যের। মূর্তিটার কমনীয় কোমল পরশও প্রহরীরা কোনোদিন পায়নি। অথচ ভিনদেশী হয়েও আমি তা পেয়েছি। ওরা সত্যিই বেচারা। বৃষ্টি স্নাত রাস্তায় পা বাড়াতে গিয়ে লক্ষ্য করলাম একজন প্রহরী তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই বেশ অনুসন্ধানী দৃষ্টি নিয়ে দেখছে। হঠাৎ লোকটার ভরু দুটো কুঁচকে উঠল। সঙ্গী পাহারাওয়ালাদের সাথে কি একটা ইঙ্গিতে কথা বলে লোকটা সোজা এগিয়ে আসলো আমার দিকে। আর দুজন প্রহরীও এগিয়ে এলো। প্রথম প্রহরীটি বেশ বিনীতভাবেই আমায় জিজ্ঞাসা করল, ক্ষমা করবেন স্যার, দয়া করে একবার আমাদের সঙ্গে আসতে হবে আপনাকে। কেন? তোমাদের সঙ্গে যাব কেন? দেখছেন এখনো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কি কথাবার্তা বলা যায়? তার চেয়ে বরং আমাদের গাড়িতে উঠুন। প্রহরীর স্বরে ভদ্রতা আর কঠোরতার সংমিশ্রণ। তোমাদের গাড়িতে যাব কেন? চলুন না, কোনো কষ্ট হবে না। কেন যাব? আমার অনেক কাজকর্ম রয়েছে। তা হলেও আপনাকে একটু আসতে হবে। তোমরা কি পাগল হয়েছ? প্রহরীরা এ প্রশ্নের কোনো উত্তর দিল না। দুপাশ থেকে দুজন প্রহরী এসে আমার দু হাতের ওপর হাত রাখল। সর্দার প্রহরী কঠোরভাবে বলল, আসুন। রাস্তার পাশে পার্ক করা একখানা গাড়ির দিকে এগিয়ে গেল সে। আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। কান দুটো ঝাঁঝা করতে লাগলো। দেহে রক্তচাপ বেড়ে গেল। দুই প্রহরী আমাকে গাড়িতে উঠতে বাধ্য করল। ওরা আমাকে নিয়ে গেল পুলিশের সদর দপ্তরে। সেখানে একজন পদস্থ অফিসার প্রহরীদের কাছ থেকে কি সব অভিযোগ শুনলেন।
ওরা শ্যামদেশী ভাষায় বলছিল, কাজেই যা বলছিল তার এক বর্ণ আমি বুঝতে পারছিলাম না। তবে মাঝে মাঝে আঙুল দিয়ে আমাকেই দেখাচ্ছিল। আমার পাসপোর্ট, ক্যামেরার ব্যাগ এবং ছাতাটা নিয়ে নিল প্রহরীরা। ব্যাগটা খুলতেই আসল বানর রাজকে পেয়ে গেল ওরা। অফিসার আমার দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে, তারপর মাথা নাড়লেন। মাল সমেত ধরা পড়েছি। অপরাধ অস্বীকার করবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমাকে থানার গারদে ঢুকিয়ে দেওয়া হলো। আমি বিস্ময় বিমূঢ়। আমি তখনও বুঝতে পারছিলাম না সর্দার প্রহরী আমাকে সন্দেহ করলো কিভাবে। আমি তো বেশ প্ল্যান মাফিক কাজ করেছিলাম। পরিকল্পনায় কোনো খুঁত ছিল বলে তো আমার মনে হয় না। তবে সর্দার প্রহরী কি লোকের মনের কথা বুঝবার বিদ্যা জানে, নাকি এ হলো প্রাচ্যদেশীয় জাদুবিদ্যা? সর্দার প্রহরী যখন আমাকে গারদে ঢুকিয়ে তালা বন্ধ করছিল, তখন কথাটা জিজ্ঞাসা না করে পারলাম না। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে আমি বানর রাজকে চুরি করেছি? দুপুরবেলা তো একমাত্র আপনি মন্দিরের ভিতর ছিলেন, তাই না? ঠিক তাই, কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি দুপুরে মন্দিরের মধ্যে ছিলাম? দুপুরবেলা মন্দিরে থাকা ব্যাপারটা খুবই সন্দেহজনক। নিশ্চয়ই সন্দেহজনক, কিন্তু আমার প্রশ্নের তো জবাব পেলাম না। আপনি কি করে বুঝলেন যে আমি দুপুরে মন্দিরের মধ্যে ছিলাম? বৃষ্টি দেখে। বৃষ্টির সঙ্গে আমার মন্দিরের ভিতর থাকা না থাকার কি সম্পর্ক? বিকেল বেলায় মন্দির খুলবার একটু আগেই তো বৃষ্টি শুরু হয়েছিল। হ্যাঁ, তাতেই তো রহস্যটা পরিষ্কার হয়ে গেল। কি করে? আমার প্রশ্নের উত্তর না দিয়েই সর্দার প্রহরী চলে গেল। কি করে? কি করে? প্রশ্নটা আমার মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খেতে লাগলো। শেষ পর্যন্ত দেরিতে হলেও আমি রহস্যের সমাধান করে ফেললাম। মন্দির থেকে বের হওয়ার সময় আমি যখন ছাতাটা খুলেছিলাম, তখন ছাতাটা একেবারে শুকনো ছিল। অথচ বিকেলে আর যেসব দর্শনার্থী এসেছিল, বৃষ্টির জন্য তাদের ছাতা ছিল ভেজা। আমার পরিকল্পনায় এটুকু ত্রুটির জন্যেই আমেরিকার চোর শিরোমণি আমি ধরা পড়লাম কিনা শ্যামদেশী পুলিশের হাতে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে পাশে থাকবেন। আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।